স্বাধীন ঘোরের মধ্যে থেকেই মাথা ঝাঁকালো। তানজিদ আরও কিছু কথা বলে উঠে পড়ল। কেবিন থেকে বেরোতে যাবে তখনই কিছু একটা মনে পড়তেও ফিরে এসে বলল, আর হ্যাঁ, আমার মেয়ের সাথে ডোর ভাঙার বিষয়ে কোনো কথা বলবে না। ও তোমার সামনে দোষ স্বীকার করতে লজ্জা পাচ্ছে। মনে থাকে, মনে থাকে যেন বাবা, নয়তো এর জন্য তোমার থেকেও হিসাব দিতে পিছপা হবে না। তানজিদ চলে গেল। স্বাধীন চোখ বড় বড় করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে ও জোরে হেসে উঠল। হাসতেই থাকলো। হাসতে হাসতে বলল, রূপের আগুনের তাপে ভেঙে গেছে, কথাটা বলার রহস্য আজ বুঝলাম। আসলেই ঠিক বলেছে, যে শুটকির মতো চেহারা তা দিয়ে এক ঘুষিতে ডোর ভাঙা সম্ভব না। আপনার রূপের আগুনের তাপ সহ্য করতে না পেরেই ভেঙে গেছে বেচারা। বলে আরো অনেকক্ষণ ধরে স্বাধীন হাসতে থাকলো। স্বাধীন থামলেও হাসির রেশ এখনো রয়ে গেছে ওর চোখে মুখে। কিছু একটা ভেবে ভ্রুকুচকে বলল, আর একটা কথা, আমার সব রুমাল কি আপনার বাবা মেয়ে হাইজ্যাক করার পায়তারা করছেন নাকি? একদিন আপনি, আজ আপনার বাবা নিয়ে গেল, ভাবছি আরেকটা কিনে আন্টিকে দিয়ে আসবো। তারপর আরেকদিন গিয়ে আপনার দাদিকে একটা দিয়ে দিব, তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে আমার। আয়েশা 5 তলা বিল্ডিংয়ের 4 তলা 325 নম্বর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। 2বার কলিং বেল বাজাতেই একটা 10 বছরের বাচ্চা ছেলে ছুটতে ছুটতে এসে দরজা খুলে দিল। আয়েশা বীরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কি অবস্থা, এখনো দুষ্টুমি করো? বীর দাঁত বের করে বলল। এখন এক্সপার্ট হয়ে গেছি, দেখতে চাও? আয়েশা ব্যস্ত হয়ে বলল, এত উপকার করতে হবে না, আমি অবিবাহিত অবস্থায় মরতে চাই না। বীরের মা বর্ষা এসে আয়েশাকে বলল। আরে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বর্ষাকে যতবারই দেখে ততবারই আয়েশা মুগ্ধ হয়ে যায়। কেউ দেখে বলবেই না যে উনি এক বাচ্চার মা। আর সবচেয়ে বড় কথা, কারো মুখের সাথে যেন হুবহু মিল খুঁজে পায়। কিন্তু কে সেটা এখনো জানে না আয়েশা। নিজের মুগ্ধতা কাটিয়ে আয়েশা বর্ষাকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো। আয়েশা ড্রয়িং রুমের একটা বড় চেয়ার টেবিলের কাছে গিয়ে বসে পড়ল। বীর নিজের রুম থেকে ব্যাগ বই নিয়ে এসে আয়েশার সামনে বসে পড়ল। আয়েশা পড়ানো শুরু করতে চাইলেই বীর আশেপাশে মায়ের অবস্থান আছে কিনা লক্ষ্য করে আয়েশার দিকে তাকিয়ে বলল, হেই সুন্দরী, সারাক্ষণ পড়া নিয়ে থাকলে হবে? আজ না আমার প্রথম দিন, আজ একটু আলাপ চাইতে করি। আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। এত ছোট ছেলে অথচ ওর কথাবার্তার কাছে প্রাপ্তবয়স্করাও যেন ফেল। নিজের হতভম্ব ভাব কাটিয়ে উঠে আয়েশা চোখ পাকিয়ে বলল, বেশি পাকনা হয়েছে তাই না? এক্ষুনি বর্ষা আপুকে বলে তোমার হাড় হাড্ডি ভাঙানোর ব্যবস্থা করছি, দাঁড়াও। বীর ব্যস্ত হয়ে বলতে লাগলো, এই না না, আমি বের করছি তো। তুমি অল্পতেই বেশি বুঝে ফেলো সুন্দরী। এই ছেলে আমাকে আন্টি বা খালামণি বলে ডাকবে, যেহেতু ম্যাম ডাক আমার পছন্দ না। সুন্দরী কি? বারে, সুন্দরীকে কি ডাইনি বলে ডাকবো? সে তো জানি না, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে প্রতিদিন এক্সারসাইজ করি, আর রাইমা খালামণির থেকে ক্যারাটেও শিখেছি, বুঝলে? তা তোমাকে ডেমো দেখাবো নাকি? বীর ব্যাগ থেকে বই বের করে সম্পূর্ণ মনোযোগী হয়ে বলল। খালামণি, এখানে এই গল্পটা কোন বিষয়ে লেখা হয়েছে? আয়েশা ঠোঁট টিপে হেসে ওকে পড়ানোয় মনোযোগ দিল। শুরুতেই বীরজা একটু আগ্রহ দেখিয়েছিল, কিন্তু তারপর থেকে নানাভাবে দুষ্টুমি করছে। ওকে কোনোভাবেই পড়া মাথায় ঢোকাতে পারছে না আয়েশা। বীরের দুষ্টুমিতে আয়েশার মাথার রগ দপদপ করছে। ও সেন্টিমার্কা মুখ বানিয়ে হতাশ শ্বাস ফেলে বীরের দিকে তাকিয়ে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠতে আচমকা বীর ভদ্র হয়ে গেল। বীরের এহেন পরিবর্তনে আয়েশা ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, পৃথিবী কি ঘুরে গেল নাকি? এত ভদ্র হলে কিভাবে? বীর বইয়ের দিকে চোখ রেখে বলতে লাগলো, মামু এসেছে, মামু এসেছে, দুষ্টুমি করো না। মামু এক আছাড় মারবে তোমাকে। সেটা তুমি ভাবো বাছা, আমার মতো ভদ্র মানুষ কোথাও খুঁজে পাবে না। আয়েশা মনে মনে বেশ খুশি হলো। বীরের মামুর সাথে ভাব জমিয়ে বীরকে আয়ত্তে আনার কৌশল শিখতে হবে। তাহলেই বীরের মুখটা কঙ্কালের মতো গোস্তহীন করা যাবে। কিন্তু বীরের মামুকে দেখে আয়েশার মুখটা যে কঙ্কালের মতো গোস্তহীন হয়ে যাবে তা কে জানতো। আয়েশার হৃৎপিণ্ড ভয়ে জমাট হয়ে গেল। নিঃশ্বাস নিতে ভুলে গেল। বাড়ির স্ত্রী কোয়ার্টারের চেয়ে সামান্য একটু বড় প্যান্ট আর টি শার্ট পরে উস্কো খুস্কো চুলে হাই তুলতে তুলতে ড্রয়িং রুমের সোফায় এসে ধপ করে বসে পড়ল। বীরদের দিকে না দেখে ও হাই তুলতে তুলতে বলল, তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে। বীর অত্যন্ত ভদ্র গলায় বলল, জি মামু।
বারিশ নিজের এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে আবারও হাই তুলে বীরের দিকে তাকালো। সেখানে চোয়াল ঝুলে পড়া মুখের রসগোল্লার মতো বড় করে রাখা চোখের মালিক আয়েশাকে দেখতেই বারিশের হাই তোলা সম্পূর্ণ না হয়ে অর্ধেক অবস্থাতেই আটকে গেল। মেঝের উপর ভূমিকম্প তুলে বাড়ির সাইক্লোনের বেগে ওদের সামনে থেকে দৌড়ে পালালো। পালানোর সময় একবার উষ্টা খেয়েও পড়েছে বটে। আয়েশার হতভম্ব ভাব সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। ও বীরকে উদ্দেশ্য করে বলল, বাচ্চা আমি 5 মিনিটের জন্য একটু বাথরুমে গেলাম হাসার জন্য। এখানে হাসা ঠিক হবে না মনে হচ্ছে। শুধু 5টা মিনিট হেসে ফিরে আসবো, ঠিক আছে? গেলাম আমি। আটকানো যাচ্ছে না। পাক্কা 5 মিনিট বেয়াক্কেল হয়ে বীর টেবিলে বসে থাকলো। নিজের 10 বছরের জীবনে এতটা অবাকও হয়েছে বলে মনে পড়ছে না। সবচেয়ে বড় কথা, ওর মামুর মতো ছেলে এভাবে দৌড়াতে পারে সেটা ওর জানা ছিল না। আর না জানতো কেউ হাসার জন্য বাথরুমেও যেতে পারে। সত্যি সত্যি আয়েশা 5 মিনিট পরই চলে এসেছে। ওর মুখটা অত্যাধিক লাল হয়ে আছে, হয়তো হাসি আটকানোর চেষ্টা করার কারণে। আয়েশা গলা খাকারি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বীরকে বলল, বাচ্চা তাহলে পড়া শুরু করা যাক। বীর কিছু বলার আগেই বর্ষা ভ্রু কুঁচকে ওদের দিকে আস্তে আস্তে বলল। বাড়ি সেইভাবে ছুটে পালিয়ে গেল কেন? বীর বলে উঠল। মামা সেটা তো আমার মস্তিষ্কেও ঢুকছে না। আয়েশার আবারও দম ফাটিয়ে হাসি আসতে চাইল, কিন্তু পারদর্শিতার সাথে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আপু হয়েছে কি, ইউনিভার্সিটিতে যতটা মুড নিয়ে থাকেন বাসায় তার এক ছটাকও দর্শন মিলল না, তাই হয়তো লজ্জা পেয়েছে। বর্ষা অবাক হয়ে বলল। জি আপু। বীর চোখ বড় বড় করে বলল, কি সাংঘাতিক! মামু তোমার স্যার? মামু কি তোমাদের উল্টো লটকিয়ে বাড়ি মারে নাকি আছাড় মারে? আয়েশা হেসে উঠে বলল, না, তবে পড়াই না পারলে ক্লাসের সবার সামনে বিষে ভরা উম, উম, বান ছুঁড়ে দেয়, যা শারীরিক আঘাতের চেয়েও মারাত্মক। ছোট মানুষ বুঝতে না পেরে বলল, বিষে ভরা বান? কটু কথা, অপমান, বাছা, সেসব বাদ। তুমি পড়ায় মনোযোগ দাও। তুমি পড়ায় মনোযোগ না দিলে কিন্তু তোমাকে সপাত সপাত করে মারবো, ওকে? কোনো ছাড় নেই। এই যা, আমি তো মনে মনে খুশি ছিলাম এটা ভেবে যে তুমি আমাকে বিষে ভরা বান ছুবে। আয়েশা ভ্রু কুঁচকে বলল, খুশি হয়েছিলে কেন? কারণ অপমান আমার গায়ে লাগে না, বরং অপমান শুনতে মজাই লাগে। ওরে দুষ্টু, অনেক হয়েছে, এবার পড়ায় মনোযোগটা দাও দেখি বাছা। বর্ষা সামান্য হেসে বলল। ওর প্রতি একটুও দয়া দেখাবে না আয়েশা, ঠিক আছে? আয়েশা মাথা কাত করে হ্যাঁ বলল। বর্ষা চলে গেল নিজের সংসার সামলাতে। জাস্ট 1 মিনিট হয়তো বীর পড়ায় মনোযোগ দিয়েছিল, তারপর আবারও দুষ্টুমি শুরু। আয়েশা বুঝে গেল একে এইভাবে বাগে আনা সম্ভব না, অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। একটা পথ অবশ্য ছিল, কিন্তু সেটার কথা ভাবলে চলবে না। বাড়ির স্যারের প্রসঙ্গ তোলাই যাবে না। এই 1 ঘন্টায় বীরের জ্বালাতনে আয়েশার শরীর মন বিধ্বস্ত হয়ে গেল। ক্লান্ত পায়ে হেঁটে কাঁধের ভার্সিটির ব্যাকপ্যাকটা তুলে ও বর্ষার থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরোলো। এই এত সময় বারিশ একবারের জন্য ওর সম্মুখে আসেনি। লিফটে প্রবেশ করতে যাবে এমন সময় আয়েশার মনে হলো কেউ যেন ওকে দেখছে। চকিতে পিছু ঘুরতে দেখলো বীরদের পাশের ফ্ল্যাট 326 নম্বর ফ্ল্যাটের দরজাটা কেউ সশব্দে লাগিয়ে দিল। আয়েশা ভ্রু কুঁচকে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লিফটে প্রবেশ করলো। লিফটের দরজা বন্ধ হতেই 326 নম্বর ফ্ল্যাটের দরজা খুলে গেল। বাড়ির অপরিবর্তিত পোশাকে দরজায় হেলান দিয়ে বলল, এই মাথা মোটা মেয়ে আমার ভাগিনার কাছে শ্রেষ্ঠ টিচার। এটা শোনা আর দেখার আগে ছাদ থেকে ঝাঁপ দিলাম না কেন, বড্ড আফসোস হচ্ছে। আজকেও তুবার অ্যাপয়েন্টমেন্ট ছিল স্বাধীনের চেম্বারে। আসার পর থেকে তুবা খেয়াল করছে স্বাধীন বারবার মুখ লুকিয়ে হাসছে। এতে করে তুবার ভ্রু কুঁচকে গেল। আবারও স্বাধীনকে হাসতে দেখে তুবা কাটকাট গলায় বলল, এই যে মুচুর মুচুর করে হাসছেন কেন? আমাকে কি আপনার অতি আপনজন বলে মনে হচ্ছে? তাহলে বলে রাখছি, আমি কিন্তু জন্মের পর থেকে একবারও চশমা পরিনি। স্বাধীন মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক করে বলল, আপনাকে আমার আপনজন হতে হলে চশমা পড়তে হবে না, এমনিতে নিজের কথার মানে বুঝতে পারতে স্বাধীন থতমত খেয়ে চুপ হয়ে গেল। তোবাকেও অস্বস্তি ঘিরে ফেলল। রোমের মধ্যে পিনপতন নীরবতা ছেয়ে গেল। কয়েক মুহূর্ত পর স্বাধীন গলা খাকারি দিয়ে বলল, ভুলভাল ভাববেন না খবরদার। সাইকিয়াট্রিস্ট আর তার পেশেন্টের মধ্যে আপনা আপনি একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, আমি সেটার কথাই বলেছি। আপনারা মেয়েরা শুধু শুধু বেলাইনে চলে যান। তোবা লজ্জা কাটিয়ে উঠল।
মনের মধ্যে হঠাৎ একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। তবুও নিজের ফর্মে ফিরে এসে বলল, তাহলে শুরুতেই বলে দিতে পারতেন। কয়েক মিনিট নীরবতা পালন করার কি দরকার ছিল? স্বাধীন তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না, তবে পর মুহূর্তে বলে উঠল, আসলে আপনার মতো ঝগড়ুটে মেয়েকে অবাক হলে কিংবা লজ্জা পেলে কিংবা চুপচাপ থাকলে কেমন যেন কেমন লাগে সেটাই পরখ করছিলাম। তোবা ঠোঁটের কাছে কিছু কথার বুলি নিয়ে আসার আগে স্বাধীন ব্যস্ত হয়ে বলল, আমি আপনার দিকে তাকিয়ে থাকি এটা যেন ভাববেন না, ঠিক আছে? এটা আমার কাজের মধ্যেই পড়ে। তোবা কিছু বলল না। আবারও কোথাও যেন একটু খারাপ লাগা কাজ করলো। এরপর কয়েক মিনিট শুধু প্রফেশনাল কথাবার্তা চলল ওদের মাঝে। তোবা যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই স্বাধীন বলে উঠল, ও হ্যাঁ, নিজের রূপের আগুনের তাপ একটু সহনশীল পর্যায়ে রাখবেন। আমি বারবার কাচের ডোর পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার অত বেশি আবার টাকা পয়সা নাই। বউ বাচ্চা হওয়ার আগেই ফতুর হয়ে যেতে চাই না। শেষ কথাটা শুনে তোবার কেন জানি লজ্জা লাগলো। স্বাধীনের বউয়ের স্থলে হয়তো আনমনেই নিজেকে বসিয়ে ফেলেছে ও। ক্ষণকাল বাদে নিজের লজ্জা কাটিয়ে তোবা বলে উঠল, বাবা কি বলেনি এই টপিক আমার সামনে তুলে আমি পরকালে গিয়ে হিসাব নিব? স্বাধীন হেসে উঠে বলল, উপস, ভুলে গেছি। দোহাই লাগে হিসাব চাবেন না। আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তোবা কিছু না বলে দ্রুত ওখান থেকে চলে এলো। ওর আজ হঠাৎ এত লজ্জা লাগছে কেন? মুখে মুচকি হাসি ছড়িয়ে রেখে ও রিসেপশনে এসে গেল। হঠাৎ সামনে কিছু দেখতেই ওর ভ্রু কুঁচকে গেল। একটা সুন্দরী চশমা পরা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তোবার মেজাজ খারাপ হয়ে গেল। লম্বা লম্বা পা ফেলে মেয়েটার দিকে এগিয়ে গিয়ে দাঁত কিরমির করে বলল, এই মেয়ে, চশমা পরেছেন কেন? মেয়েটা হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে গেল, কিন্তু তোবার গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল। নিজেও সামান্য ঠাট বজায় রেখে বলল, কানে শুনি না তো, তাই চশমা পড়েছি। তোবা মেয়েটার জবাবে থতমত খেয়ে গেল, কিন্তু দমে গেল না। কণ্ঠে তেজ রেখে বলল, কমেডি? ঠিক আছে, ডোন্ট কেয়ার। তা আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? বিয়ে না করলে বাচ্চা কাচ্চা কি বাজার থেকে নিয়ে আসবো? তোবা মনে মনে বলে উঠল, এ তো সাংঘাতিক চালু মেয়ে। না না, পরকালে গিয়ে এর থেকে হিসাব নিতেই হবে। তার আগে দুনিয়ায় একটু সামলে। তোবা গলা খাকারি দিয়ে বলে উঠল। কোনো শেডিং ফেডিং আছে? মেয়েটা বুকে দুহাত গুজে বলল, সে তো আছেই, পরের মাসেই বিয়ে। তবে একটা কথা না বলে পারছি না, আমার হবু স্বামী বডি বিল্ডার, বুঝলেন? ভাবছি আপনার কথা তাকে বলবো, যেন দ্বিতীয়বার কাউকে এইভাবে ইনভেস্টিগেশন করার সাহস না দেখান। তোবা ভয়ে ঢোক গিলল। হঠাৎই নিজের কঠিন করে রাখা মুখটা হাসি হাসি করে জোরে জোরে হাসতে হাসতে বলল, আরে আরে, আপনি জিতে গেছেন। মেয়েটা প্রকুচকে বলল, মানে? আমি একটা প্রতিষ্ঠান থেকে এসেছি। আমার কাজ ছিল র্যান্ডম কোনো মেয়ের সাথে কর্কশ গলায় কিছু বেহুদা প্রশ্ন করা। সেই মেয়ে যদি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারে তাহলে সেই হবে বিজয়ী। আপনি সেটা জিতে গেছেন। মেয়েটার মুখের রাগ মিলিয়ে গেল। খুশিতে আটখানা হয়ে উঠল। উচ্ছ্বাসিত হয়ে বলতে লাগলো, সত্যি? উপস, আমি জিতে গেছি, ইয়াহু! বাই দ্য ওয়ে, আমার প্রাইজ কোথায়? তোবা এবার ফ্যাসাদে পড়ে গেল। জোরপূর্বক হাসতে হাসতে বলল, গিফট? ও হ্যাঁ হ্যাঁ, গিফট আছে তো। তোবা মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কি মুসিবত, গিফট কোথায় পাই? গিফট না দিলে তো আমার রক্ষে থাকবে না। হঠাৎ নিজের ব্যাকপ্যাকে একটা চকলেটের প্যাকেট পেতেই তোবার মুখে খানিকটা হাসি ফুটল। আবার খারাপও লাগলো। এটা নতুন প্রোডাক্ট এসেছে। আয়েশার সাথে খাবে বলে কিনেছিল, কিন্তু কি আর করার, বুকে পাথর চেপে রেখে দিয়ে দিল ওই চশমা বলে ভয়ঙ্কর মহিলাকে। আয়েশা ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে বসে আছে। কিছুক্ষণ আগেই ফিরেছেও। সাবাস বাদাম খেতে খেতে ওর পাশে এসে বলল, বাচ্চাটার অন্ধকারের দিকে এগিয়ে যাওয়ার সূচনা তাহলে করে আসলে? আয়েশা কটমট দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না ক্লান্তির কারণে। কিন্তু সাবাস থামল না, পুনরায় বলতে লাগলো, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, তোর মতো অপদার্থকে কেউ কিভাবে পড়ানোর জন্য বলতে পারে? দেশটা আর দেশ নেই রে, বিদেশ হয়ে গেছে। কেন, তোর হিংসা হচ্ছে? সাবাস মনে হচ্ছে কোনো জোকস শুনল, এমন একটা ভাব করে বলল, হিংসা? আর তোকে? আমার এতটা অধপতন হয়নি রে বাল। আয়েশা রেগে গিয়ে সাবাসকে মারতে ধরলে সাবাস বসা থেকে উঠে পড়ল। এমন সময় শাহনাজ চিপস খেতে খেতে ওদের দিকে আস্তে আস্তে বলল, আসার সাথেই শুরু হয়ে গেল।
দুই ভাই বোনের কাছাকাছি যেতে আচমকা শাহনাজ স্লিপ কেটে চিৎপটাং হয়ে পড়ে গেল। তবে এবারে কিছুটা ভিন্নতায় এসেছে। পড়ার সময় শাহনাজ দুই হাত দিয়ে নিজের দুই ভাই বোনকেও নিজের সাথে পড়তে বাধ্য করেছে। তিনজনই মেঝেতে ধড়াম করে পড়ে ব্যথায় আর্তনাদ করছে। তুষার সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি সুন্দর দৃশ্য। সত্যি তো, একা কেন পড়তে যাবে? সবাইকে নিয়ে পড়া উচিত। সাভাস এক হাত দিয়ে তুষারকে টেনে নিয়ে বলল, তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন? নে, তুই আমাদের সাথে গড়গড়ি খা। ঠিক বিকেল 5টার দিকে আয়েশা 325 নম্বর ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো। আজকেও বীর এসে দরজা খুলে দিল। পূর্বের ন্যায় বীর বই খাতা নিয়ে টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। আয়েশা বীরের দিকে তাকিয়ে হঠাৎই হেসে উঠল। এতে করে বীর খানিকটা হকচকিয়ে গেল। আয়েশা ভ্রু নাচিয়ে বলল, কাল তুমি দুষ্টুমি করেছো আর আজ আমি দুষ্টুমি করব। দেখি দুষ্টুমিতে কে বেশি পারদর্শী। বীর বোকা বোকা চোখে আয়েশার দিকে তাকিয়ে থাকলো। আয়েশা নিজের ব্যাকপ্যাক থেকে কয়েকটা চিপসের প্যাকেট বের করলো। তা দেখতেই বীর সেগুলো নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আয়েশা সেটা নিজের পেছনে লুকিয়ে ফেলে বলল, এইভাবে তো পাওয়া যাবে না বাচ্চা। আমাকে একটা করে লেসন কমপ্লিট করে দেবে আর একটা করে চিপস দিবে। বীর ঠোঁট উল্টে বলল, সুন্দরী, তুমি এমন করতে পারো না। আমি পারি বাচ্চা, আমার বাড়িতে একটা ভাই আছে। ওর সাথে থাকতে থাকতে আমিও টুকটাক বাটপাড়ি শিখে গেছি। নাও এবার শুরু করো দেখি বাচ্চা। বীর প্রথমবারের মতো খুবই ডেডিকেশনের সাথে পড়তে লাগলো আর বারবার আর চোখে চিপসের প্যাকেটের দিকে তাকাতে লাগলো। তা দেখে আয়েশা বিজয়ীর হাসি হাসলো। ও কাল বর্ষার থেকে বীরের সবচেয়ে পছন্দের খাবার কি তা জেনে নিয়েছিল। এই ব্র্যান্ডের চিপস বলতে বীর পাগল, আর সেটারই ফায়দা তুলল আয়েশা। বর্ষা ড্রয়িং রুমে এসে ছেলেকে পড়তে দেখে অবাক হয়ে বলল, এ কেমন দৃশ্য দেখছি আমি? এটা কি আদেও সত্যি বীর পড়াশোনা করছে? মাম্মা চুপ করো, ডিস্টার্ব করবে না একদম। বর্ষা চুপ করলো। বীর কিছু ম্যাথ সলভ করছে। বর্ষা আয়েশার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল। স্ন্যাক্সগুলো টেবিলে রেখে বর্ষা আয়েশার পাশের চেয়ারে বসে বলতে লাগলো, বীর সবচেয়ে বেশি ভয় করে বারিশকে, তবুও বারিশ ওকে এতটা মনোযোগের সহিত পড়াতে পারেনি কখনো। বীর সেটা হতেই দেয়নি। এই অসাধ্য সাধন তুমি কিভাবে করলে আয়েশা? ছোটোখাটো ট্রিক অবলম্বন করেছি আর কি। বীর সামান্য হাসলো। বীর হঠাৎ মাথা তুলে বলল, আম্মা, নানিমণি তোমাকে ডেকেছিল তখন। বর্ষা বসা থেকে উঠে বলল, যাচ্ছি। বর্ষা যেতে ধরলেই আয়েশা ভ্রুকুচকে বলল, আপনারা এই ফ্ল্যাটেই থাকেন না? থাকি, কিন্তু পাশের ফ্ল্যাট মানে 326 নম্বর ফ্ল্যাটে বারিশ আর আম্মু থাকে। এই ফ্ল্যাটে আমি আর আমার স্বামীই থাকি। বীর কপট রাগ দেখিয়ে বলল, তুমি আর বাবা মানে? আমি কোথায় গেলাম? ওর কথা শুনে আয়েশা আর বর্ষা হেসে উঠল। বর্ষার হয়ে আয়েশা বলে উঠল, তুমি এখন এই আয়েশা হোসেনের সামনে বসে আছো, ঠিক আছে? বর্ষা ইতিমধ্যে চলে গেছে। তাই বীর বলে উঠল, হ্যাঁ সুন্দরী। আয়েশা চোখ শুরু করে ওর দিকে তাকাতেই বীর পুনরায় ম্যাথ করতে লাগলো। বর্ষা যাওয়ার কিছুক্ষণ পরে বারিশ চলে আসলো। আয়েশা এক পলক তাকিয়ে দেখলো আজও ভদ্রবেশে এসেছে। টি শার্ট আর ট্রাউজার পরে, চুলগুলো ভালোভাবে সেট করেই এসেছে। ওকে দেখতে এই আয়েশার গতকালের কথা মনে পড়ে গেল। ফলশ্রুতিতে প্রচণ্ড হাসি পেল, কিন্তু জোরে জোরে শ্বাস নিয়ে আয়েশা সেটাকে আটকে নিল। বারিশ সোফায় বসে একটা ম্যাগাজিন পড়তে লাগলো। আয়েশা তাকায়নি বারিশের দিকে। ওর একদম পছন্দ নয় গোমরা মুখ স্যারকে। কথা অনুযায়ী বীরকে আপাতত 3টা চিপস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ শুধু আর একটা চিপস পাওয়া বাকি আছে বীরের। বারিশ ম্যাগাজিনটা পাশে রেখে বীরের পাশের চেয়ারে গিয়ে বসে ওর পড়াশোনার অবস্থা দেখতে লাগলো। এতে করে আয়েশার প্রচণ্ড অস্বস্তি আর সাথে লজ্জা লাগতে লাগলো। কারণ নিজের পড়াশোনায় যে কমপ্লিট করতে পারে না, সে এসেছে অন্যকে পড়াতে। ছ্যা ছ্যা। ক্ষণকালপাতে বারিশ আয়েশার দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক এতটা ডেডিকেশন যদি নিজের পড়াই দিতে তাহলে ক্লাসের শেষের সারির স্টুডেন্ট হতে না তুমি। নিজের নতুন ছাত্রের সামনে নিজের এমন অপমান শুনে লজ্জা লাগলো আয়েশার। মাথা নিচু করে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলতে লাগলো, কে চায় পড়তে? আমি তো ভাই বিয়ে করে স্বামী সেবা করার পক্ষপাতী। বারিশ ভ্রুকুচকে বলল, কি বললে? আয়েশা জোরপূর্বক 32 পাটি দাঁত বের করে বলল, নাথিং স্যার, আমার এত প্রশংসা করার জন্য ধন্যবাদ। শেষের দিক থেকে গণনা করলে কিন্তু আমি টপে আছি।
এটাও যার তার কর্ম নয়, বুঝেছেন? আমি তো এটা ভেবেই চরম আনন্দিত। বারিশ আহম্মক হয়ে গেল। যার লজ্জা নেই তাকে লজ্জা দেওয়া অসম্ভব ব্যাপার বটে। বীরের পড়া কমপ্লিট হতে আয়েশা ওর হাতে আর একটা চিপসের প্যাকেট দিয়ে বলল, নাও তোমার শেষ পারিশ্রমিক। বলেই ও ব্যাকপ্যাক কাঁধে চাপিয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলল, ফিয়ামানিল্লাহ বাচ্চা, ফিয়ামানিল্লাহ বাচ্চা, ফিয়ামানিল্লাহ। বীর দাঁত কেলিয়ে হাত নাড়াতে নাড়াতে বলল। ফি আমানিল্লা সুন্দরী। আয়েশা চোখ পাকিয়ে বীরের দিকে তাকিয়ে ইশারায় ওকে হুমকি দিয়ে চলে গেল। আয়েশা চলে যেতেই বারিশ কাটকাট গলায় বীরকে বলল, মামু, তোমার কিছু সীমা নির্ধারণ করে দিতে হবে। আমি যা বলছি সেসব বিনা বাক্যে মেনে চলবে, নয়তো মেরে পাছা লাল করে দিব তোমার। আয়েশার ব্যস্ত সময় চলছে। প্রথম 1 মাসও বীরকে প্রতিদিনই পড়াবে, তারপর সপ্তাহে 3 দিন করে। এখন পর্যন্ত 15 দিন কেটে গেছে, তাতেই আয়েশার অবস্থা নাস্তানাবুদ। সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে বারিশের দেখা পাওয়া। এটা বাদ দিলে বাকিগুলো ভালোই লাগে আয়েশার। প্রথম ক্লাস শেষে তুবা আর আয়েশা ভার্সিটিতে বসে আছে। তুবা সেই তখন থেকে একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কিছু কল্পনা জল্পনা করছে। ওর অবস্থা দেখে আয়েশা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, তুই কি জিরাফের মতো গলা উঁচু করতে যাচ্ছিস? এভাবে আকাশের দিকে তাকিয়ে আছিস কেন? তুবা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে আয়েশার দিকে অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তা দেখে আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, ছি, এভাবে তাকিয়ে আছিস কেন? এই কোনোভাবে তুই আমার প্রেমে পড়িসনি তো? তাহলে আগেই বলে রাখছি, আমার মনের মধ্যে থাকা তোর দুলাভাই সতীন পছন্দ করে না। তুবা ওর কথায় কর্ণপাত না করে হঠাৎ বলে উঠল, আচ্ছা, আমি যদি একটা আত পাগলকে বিয়ে করতে চাই তাহলে তোরা সবাইকে অনুমতি দিবি আমাকে? আয়েশা হতভম্ব হয়ে বলল। কি? তুবা দুহাত নাড়িয়ে ব্যস্ত হয়ে বলতে লাগলো, আরে আপু, উত্তেজিত হোস না। পুরো পাগল না, আবার জাস্ট অল্প একটু। মাথার দু একটা তার হয়তো উলটপালট হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। তবে ওভারঅল ছেলে মাশাল্লাহ অনেক ভালো। কিরে, দিবি অনুমতি? প্র্যাঙ্ক করছিস? প্র্যাঙ্ক কেন করব? আজব, আমি সিরিয়াস কথা বলতে গেলেই সবাই সেটা প্র্যাঙ্ক মনে করিস কেন? প্র্যাঙ্ক করতে গেলে সবাই সেটা সিরিয়াস ভাবে নেয় কেন? ফাডা কবাল রে আমার। আয়েশা তুবাকে ঝাঁকিয়ে চোখ বড় বড় করে বলল। তার মানে তুই সিরিয়াস? তুবা কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, না, প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক? সত্যি প্র্যাঙ্ক? তুবা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল। না রে ভাই, সত্যি বলছি, সত্যি। আয়েশা খেকিয়ে উঠে বলল, শালা কি প্র্যাঙ্ক? সত্য প্র্যাঙ্ক সত্য শুরু করেছিস বলতো? তুবা কপাল চাপড়ে বলল, আমার ফিলিংস কেউ বোঝে না। পরকালে গিয়ে হিসাব নিতেই হবে। আমার ওই সাইকিয়াট্রিস্টের মনে ধরেছে। এটা কিভাবে বললে বুঝবি তুই? আয়েশা তড়াক করে বসা থেকে উঠে বুকে হাত দিয়ে বলল, ও মাই আল্লাহ, দিস ইজ ক্রেজি। আসলে ক্রেজি, কারণ ক্রেজির সাথে ক্রেজি ডক্টরের বিয়ে দেখতে যাচ্ছি আমি। এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমি। আহা রে। আয়েশা বেশ খানিকটা গলা উঁচিয়ে কথাগুলো বলল। ফলে ক্যাম্পাসের অন্যান্য স্টুডেন্টরা ওদের দিকে অবাক হয়ে তাকালো। তা দেখে তুবা চটজল দিয়ে আয়েশাকে টেনে নিচে বসিয়ে বলল, আপু, কি করছিস? সবাই দেখছে। আমার কথা রাখ নে, তুই কি করেছিস সেটা আগে বল। আমি আবার কি করব? যা করার তোরা করবি। বিয়ে দিয়ে দে আমাকে ওই সাইকিয়াট্রিস্টের সাথে, নয়তো দেখা যাবে কোথাও কোনো চশমাওয়ালি ধরে এনে বিয়ে করে ফেলেছে। আয়েশা স্বাধীনের সব অদ্ভুত বিষয়গুলো আগেই শুনেছে তোবার থেকে, তাই ও জোরে জোরে হাসতে লাগলো। হাসি থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, দ্রুত রাইসা খালামণি আর তানজিদ মামুর সাথে কথা বলতে হবে। সাভাস হঠাৎ ওদের দুজনের মাঝখানে মুখ নিয়ে এসে বলল, আমি কিন্তু বিয়েতে সাক্ষী হব, আগে বলে দিলাম। আচমকা সাভাসের আগমনে আয়েশা আর তুবা ভয়ে চিৎকার করে উঠল। সাভাস ঘাসের ওপরে হাঁটু মুড়ে বসে স্বাভাবিক মুখভঙ্গিতে ওদের দুইজনের দিকে তাকিয়ে আছে, যেন ও কিছুই করেনি। আয়েশা আর তুবা বুকে থুতু দিয়ে নিজেদের ভয় কাটালো। আয়েশা সাভাসের গালে চিমটি দিয়ে বলল, এই, তুই কি ঘাসের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি? সব সময় দেখি আমাদের আড্ডার মধ্যে তুই উড়ে এসে জুড়ে বসিস। পাশের বাড়ির কুটনি মহিলার মতো আমাদের সব কথা কান পেতে শোনা তোর অভ্যাস হয়ে গেছে। তোর কি আর কোনো কাজ করার নেই? তুষারের মতো হতে পারিস না? বাই দ্য ওয়ে, তুষার কোথায়?
সাবাস গালে হাত বোলাতে বোলাতে বলল, দেখ গিয়ে লাইব্রেরির কোনায় কোনায় বইয়ের সাথে প্রেমলীলা করছে। নবদম্পতিও মনে হয় একে অপরের সাথে এতটা চিপকে থাকে না যতটা তুষার বইয়ের সাথে চিপকে থাকে। ওর বউয়ের সবচেয়ে বড় শত্রু আমি সতীন হবে এই বইগুলো। কলেজ থেকে বেরিয়ে নীর আর শাহনাজ গাড়িতে উঠে বসল। নীরের বাড়ি থেকে আসা গাড়িকে শাহনাজ ফেরত পাঠিয়ে দিয়েছে, কারণ আজকেও দুজনে ঘোরার পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী প্রথমে নীর আর শাহনাজ পার্কে চলে গেল। সেখানে হাওয়াই মিঠাই খেতে খেতে ওরা আশেপাশে ঘুরতে লাগলো। নীর আর শাহনাজ পিঠাপিঠি, 3 মাসের ছোট বড়, তাই ওদের সম্পর্কটাও মজবুত। হাঁটতে হাঁটতে আচমকা শাহনাজ মুখ থুবড়ে পড়ে গেল। সামনের দিকে তাকিয়ে থাকার কারণে নীর আগের মতোই সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ বলতে লাগলো, চলো শেহনাজ, আরও কিছু হাওয়াই মিঠাই কিনি। শাহনাজের থেকে কোনো জবাব না পেয়ে নীর ভ্রু কুচকে সাইড ফিরে বলতে লাগলো, কিরে কথা বলছিস? পাশে কেউ নেই দেখে নীর অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। পেছনে তাকাতেই ও আহম্মক হয়ে গেল। শাহনাজ ঘাসের উপর উল্টে পড়ে ওর দিকে ক্যাবলার মতো তাকিয়ে আছে। নীর নিজের হতভম্ব ভাব কাটিয়ে দ্রুত ওর দিকে ছুটে গিয়ে ওকে ধরে ধরে তুলল। শাহনাজ ওঠার পাশাপাশি আশেপাশে তাকাতে লাগলো। কেউ দেখে কিনা খেয়াল হতেই শাহনাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, কেউ দেখেনি। নীর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে কিছু বলার নেই আমার। শাহনাজ 32 পাটি দাঁত বের করে হাসতে লাগলো। নীর ভ্রু কুচকে বলল, দাঁতের মতো শরীরের হাড়গুলো শক্তিশালী করলে হতো না সেজু? শাহনাজ নীরের কাঁধে হাত রেখে বলল, বাদ দে তো, আমার এই পড়ে যাওয়ার ব্যায়ামও তোর দুলাভাই ছাড়া কেউ আটকাতে পারবে না। নীর সামান্য হেসে উঠল। সব বাচ্চা কাচ্চার মধ্যে নীর আর তুষার সবচেয়ে শান্ত প্রকৃতির। অতিরিক্ত কথা কখনো বলে না ওরা, আর না কখনো গলা উঁচু করে কারোর সাথে কথা বলে। হাঁটতে হাঁটতে শাহনাজ অন্যমনস্ক হয়ে হাওয়াই মিঠাইয়ে কামড় দিতে গিয়ে অবাক হয়ে গেল। আহম্মক হয়ে হাতের দিকে তাকিয়ে থেকে বলল, আরে আমার হাওয়াই মিঠাই কোথায় গেল? দোকানদার আঙ্কেল আমাকে ঠকালো। নিলাম বেলুনের মতো ফোলা আর এখন হয়ে গেল পাতলার মতো লাঠি। কি বটপর! নীর হেসে এসে বলল, গাধা, হাওয়াই মিঠাই হাওয়া হয়ে গেছে, না খেয়ে ধরে রাখলে তো হারিয়ে যাবেই, তাই না? শাহনাজ মাথা চুলকে বলল। ও নীর কিছু একটা ভেবে বলল, আচ্ছা শেহনাজ, তুষার ভাইয়া যে সব সময় বই পড়ে, তো তোদের লাইব্রেরির সব বই পড়া ভাইয়ের মেবি শেষ হয়ে গেছে, তাই না? শাহনাজের মনের ভিতর যে ভালো লাগা ছিল সেসব এক নিমেষেই উধাও হয়ে গেল নীরের প্রশ্নে। নীরের তুষার ভাইকে নিয়ে আগ্রহ দেখানো আর তুষার ভাইয়ের নীরকে নিয়ে আগ্রহ বেশ পোড়াচ্ছে শাহনাজের ছোট্ট মনটাকে। শাহনাজকে ভাবুক হতে দেখে নীর ওকে ঝাঁকিয়ে বলল, সেজু, এই সেজু, কোথায় হারিয়ে গেলি? শাহনাজ ভাবনা থেকে বেরিয়ে বলল, কিছু না। নীর ভ্রু কুচকে শাহনাজের দিকে তাকিয়ে থেকে হাতের একটা প্যাকেট পাশে রাখা ডাস্টবিনে ফেলে দিল। কিন্তু একই সময়ে অন্য একটা ছেলে ডাস্টবিনের ময়লা ফেলতে আসার সময় নীরের প্যাকেটটা ছেলেটার হাতে পড়ে গেল। নীর তৎক্ষণাৎ বলে উঠল, আফওয়ান ভাইয়া। ছেলেটা এক পলক নীরকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, হোয়াট সরি, তোমার মাপ ধুয়ে কি আমি পানি খাবো? চোখে দেখো না, নাকি ইচ্ছে করে এমন করছো যাতে আমার সাথে কথা বলার সুযোগ পেয়ে যাও? কোনটা? নীর কোনো তর্কে গেল না, কারণ এটা ওর স্বভাবের মধ্যে পড়েই না। উল্টো ঘুরে যেতে ধরলে ছেলেটা ওর পথ থাকলে বলল, ধরা পড়ে যায় এখন পালিয়ে যাচ্ছ? তোমরা টিনেজ মেয়েরা বড়ই চতুর। সুন্দর ছেলে দেখলে গায়ে পড়ে কথা বলতে চাও? শাহনাজ টিটকারি মেরে বলল, সে তো দেখতেই পাচ্ছি কে গায়ে পড়ে কথা বলছে। কার মেয়েদের দেখলে কথা বলার কুড়কুড়ি উঠে যায়। ছেলেটা চোখ পাকিয়ে শাহনাজের দিকে তাকালো। ওকেও আপাদমস্তক কিছু পল দেখে নিয়ে বলল, আসলে তোমাদের কোনো দোষ নেই, আমি একটু বেশি সুদর্শন তো, তাই লোভ সামলাতে পারোনি। কোনো ব্যাপার না, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। চলো কোথাও ঘুরতে যাই। নীর আর শাহনাজ সমস্যারে বলে উঠল। নো থ্যাঙ্কস ফাং। বলে ওরা যেতে ধরলে ছেলেটা আবার ওদের পথ আটকে দিয়ে বলল, ভার্সিটির ক্রাশ বয় টপার বইকে রিজেক্ট করেছো? বলি তোমাদের কি লজ্জা লাগলো না? আরও আজে বাজে কথা বলে ছেলেটা ওদের বিরক্ত করতে লাগলো। আশেপাশে কেউ নেই যে তাদের থেকে সাহায্য নেবে। নীর আর শাহনাজ এখনো ছোট মানুষ, এইসব বাজে ছেলেদের সাথে ওরা কোনো তর্কে যায় না তাই। কিন্তু আজ এই ছেলে ইচ্ছা করে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে।
দুইজনই ক্যারাটে শিখেছে রাইমার কাছে, কিন্তু প্রয়োগ করার মতো অভিজ্ঞতা এখনো অর্জন করেনি ওরা। এইসব ভাবতে ভাবতে হঠাৎ কোথা থেকে তুবা এসে ছেলেটার পিঠে সজোরে একটা লাথি দিয়ে বলতে লাগলো, কিরে মানিকলাল, এখানেও ইপটিজিং করা শুরু করেছিস? ছেলেটা তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে তুবার দিকে তাকাতেই চুপসে গেল। তুবা ভ্রু নাচিয়ে বলল, তোর তো সাহস কম না, আমার বোনদের বিরক্ত করিস। ভার্সিটিতে ব্যারিস্টারের হাতে তোর ছাপায় যে সপাত সপাত বাড়ি খাওয়ালাম, তবুও শিক্ষা হয় না? শিক্ষা হয়নি না তোর? কাল ভার্সিটিতে আয়, শুধু আবার ব্যারিস্টারের কাছে নালিশ দিব। মানিক হাত জোর করে বলল, এই এমন করিস না বোন আমার, বাড়ির স্যার মেরে ফেলবে আমাকে। আমি জানতাম না এরা তোর বোন। ও, তার মানে অন্যের বোন হলে করতি? মানিক বিস্ফোরিত চোখে বলল, সেটা কখন বললাম? তলে তলে তো সেটাই বললি। আমার কথার ডাবল মিনিং বের করলে কিন্তু আমি ভার্সিটির ছাদ থেকে ঝাঁপ দেবো বলে দিলাম। তুবা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আচ্ছা যা ঝাঁপ দে, তবে হ্যাঁ সন্ধ্যার আগে দিস, তাহলে ডুবন্ত সূর্যের সাথে তোর একটা ঝাপন্ত পিক তুলে আমি বেস্ট ফটোগ্রাফার হয়ে যাব। মানিক হতাশ হয়ে বলল, এতটা নিষ্ঠুর হতে নেই। দিন দিন দুনিয়া থেকে অনেক কিছু উঠে যাচ্ছে, তুই দয়া করে মানবতাকে উঠিয়ে দিস না। নীর আর শাহনাজ তখন থেকে চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। শেষের কথাগুলো শুনে ওরা হাসতে লাগলো। শাহনাজ হাসতে হাসতে বলল, আপু, এ নাকি তোমাদের ভার্সিটি ক্রাশ বয় আর টপার? তুবা তাচ্ছিল্যের হাসি এসে বলল, এসব বলেছে ছে। এই মানিকলাল, রিজেকশনে সেঞ্চুরি করেছে। আমাদের ক্লাসের সিনিয়র আপু মিলিয়ে মোট 100 মেয়েকে প্রপোজ করেছে, তার মধ্যে 50 জনের কাছে রিজেকশনের পাশাপাশি থাপ্পড়ও খেয়েছে, তাই না রে? মানিক থতমত মুখে মাথা নিচু করলো। তুবা পুনরায় বলতে লাগলো, হ্যাঁ, টপার বলা যায়, তবে পেছনের দিক দিয়েও ফার্স্ট পজিশনে আছে। সাবজেক্টের দিক দিয়ে সবচেয়ে ভালো পজিশনে আছে বারিশারের সাবজেক্টে, সেটা অবশ্য পেছনের দিক থেকে। এ তো আমাদের আয়েশা আপুর থেকেও খারাপ জার্কিংয়ে আছে। মানিক আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেখান থেকে কেটে পড়ল। এর চেয়ে বেশি অপমান ওর কান সহ্য করতে পারবে না। মানিক চলে যেতেই ওরা তিনজন হেসে উঠল। হাসি থামিয়ে তুবা কটমট দৃষ্টিতে ওদের দুইজনের দিকে তাকিয়ে বলল, গাল বরাবর একটা থাপ্পড় মারতে পারিসনি? অমন মেহনত করছিস কেন? তোদের কি এই জন্যই রাইমা খালামণি ক্যারাটে শিখেছিল? আহাম্মকের দল। নীরা শাহনাজ লজ্জিত ভঙ্গিতে বলল, আর একটু সাহস জোগাড় করার পর প্রয়োগ করা শুরু করব। তুবা কিছুক্ষণ শান্ত চোখে ওদের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, মাফ করলাম, চল আইসক্রিম খাওয়াই তোদের। আয়েশা আপু তো ছাত্রকে পড়াতে গেছে, আমি না হয় তোদের একটু শিক্ষা দেওয়াই। ওরা তিনজন চলে গেল। ওরা চলে যেতেই দূর থেকে একটা গাড়ি নজরে আসলো। স্বাধীন নিজের চশমা ঠিক করে মুচকি হেসে বলল, লাথিটা সেই ছিল। বীর মনোযোগ দিয়ে কিছু ম্যাথ সলভ করছে, আর আয়েশা গালে হাত দিয়ে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বারিশ কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে এসেছে। বর্তমানে ও কিচেনে গিয়ে কফি মেকারে কফি বানাচ্ছে। আয়েশা বীরের খাতা থেকে চোখ সরিয়ে আশেপাশে দেখতে লাগলো। বর্ষা খুব সুন্দর করে নিজের সংসারটা সাজিয়ে রেখেছে, তা দেখে আয়েশার বেশ ভালো লাগলো। হঠাৎই একজনের নতুন জুতোর দিকে চোখ যেতেই আয়েশা বলে উঠল, ওগুলো কার জুতো বাছা? বীর ম্যাথ করা থামিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলল, আমার বেশ সুন্দর তো, কিন্তু এগুলো এখনো প্যাকেটে গুছিয়ে রেখেছো কেন? গতকালকেও তো এখানে রাখা দেখেছিলাম। তুমি কি জুতাগুলো পুরাতন হওয়ার ভয়ে পড়ছো না নাকি বাছা? তেমনটা না, বীর আটকে গেল। কেউ একজন নৌকে এই নামে ডাকতে কড়াভাবে নিষেধ করেছিল, হুমকি দিয়েছিল দ্বিতীয়বার এই নামে ডাকলে পাছা লাল করে দিবে। বীরকে থামতে দেখে আয়েশা কপাল কুঁচকে বলল, কি? বীর নিজেকে সামলে নিয়ে বলল, আসলে শপের আঙ্কেলটা বলেছিল নতুন জুতো প্রথম 2 দিন পরলে একটু ব্যথা লাগবে, তারপর আর লাগবে না। তাই ভেবে রেখেছি 2 দিন পর জুতোটা পরবো, তাহলে আর ব্যথাই পাবো না আমি। আয়েশা আহম্মক হয়ে গেল। একে কি করে বোঝাবে যে জুতাটা 2 দিন পর পড়ুক আর 1 মাস পড়ুক, তবুও প্রথম প্রথম একটু ব্যথা লাগবেই। বারিশ কফি খেতে খেতে ড্রয়িং রুমে আস্তে আস্তে বলল, যেমন টিচারের বুদ্ধি তেমন তার ছাত্রের বুদ্ধি। আয়েশাও তৎক্ষণাৎ বলে উঠল, যেমন টিচারের বুদ্ধি তেমন তার ছাত্রীর বুদ্ধি টু। প্রগাঢ় নীরবতা বিরাজমান।
বেশ কিছুক্ষণ আগেই তুবা আর স্বাধীনের প্রফেশনাল কথাবার্তা বলা শেষ হয়েছে। আজ অন্য দিনের তুলনায় একটু বেশি সময় নিয়ে কাউন্সিলিং করেছে স্বাধীন। বর্তমানে দুজনে চুপচাপ বসে আছে। বারবার একে অপরের দিকে তাকিয়ে শুকনো হাসি আসছে ওরা, কিন্তু কেউ কিছু বলছে না। তুবা বাড়ি থেকে ঠিক করে এসেছে আজ স্বাধীনকে ইনিয়ে বিনিয়ে নিজের মনের কথা বলবে। যদি পজিটিভ ইঙ্গিত পায় তাহলে সোজা বাবাকে গিয়ে কথাটা বলবে, কেননা তানজিদের সামনে ও বিব্রতিতে পড়তে চায় না। যদি স্বাধীন রিজেক্ট করে দেয় তাহলে তানজিদের মাথা কাটা যাবে, যেটা তুবা কখনো চায় না। তাই এই সিদ্ধান্ত, কিন্তু মনে মনে ঠিক করে রাখা একটা কথাও তুবা বলতে পারছে না। অবশেষে কিছুটা সাহস সঞ্চয় করে তুবা গলা খাকারি দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই স্বাধীন বসা থেকে উঠে বলল, চলুন আপনাকে এক কাপ কফি খাওয়াই। কথা বলতে বলতে নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে। তুবা মাথা কাত করে সায় জানালো। দুজনে স্বাধীনের চেম্বার থেকে বেরিয়ে পাশের একটা কফি শপে চলে গেল। শপে প্রবেশ করতেই শপের ম্যানেজার বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার অ্যান্ড ম্যাম। স্বাধীন আর তুবা সালামের জবাব দিয়ে ভেতরে প্রবেশ করলো। ম্যানেজার ওদের একটা টেবিলে বসিয়ে দিয়ে একজন ওয়েটারকে ডাকলো। ওয়েটারটা আসতেই ম্যানেজারটা আন্তরিক হেসে বলল, আপনাদের অর্ডার দিন। বাই দ্য ওয়ে, ইউ আর লাভলি কাপল, নাইস চয়েস স্যার। ওনার কথা শুনে তুবা আর স্বাধীন কেশে উঠল। ম্যানেজার কথাটা বলার পরই চলে গিয়েছে, তাই ওদের অবস্থা প্রত্যক্ষ করলো না। তুবা আর স্বাধীন বিব্রতিতে পড়ে গেল। ওয়েটার তাড়া দিতেই স্বাধীন গলা খাকারি দিয়ে নিজেকে সামলে ছোট্ট করে বলল, 2 কফি প্লিজ। ওয়েটারটা চলে যেতেই দুইজনে মাথা নিচু করে বসে থাকলো। এখনও অস্বস্তি কাটেনি ওদের। কিছুক্ষণ পর স্বাধীন গলা খাকারি দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, উই লুক গুড টুগেদার। তুবা চকিতে মাথা তুলে অবাক কণ্ঠে বলল, হ্যাঁ, বললাম আমাদের একসাথে দারুণ লাগে, তাই বলছি সারা জীবন আমাদের একসাথেই থাকা উচিত। সবাই যেন আমাদের একসাথে দেখে মুগ্ধ হয়ে যায়। ওকে, এর বেশি কোনো কারণ নেই। শুধু মানুষের থেকে এত সুন্দর কমপ্লিমেন্ট শোনার জন্যই আমাদের একসাথে থাকা উচিত। তুবার চোয়াল ঝুলে গেল। টিটকারি মেরে বলে উঠল, আপনি কি আমাকে ইনডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দিলেন? না তো, একদম না। আমি ডিরেক্টলি তো দিলাম। এটাকে ডাইরেক্টলি প্রস্তাব দেওয়া বলে? এভাবে কেউ বিয়ের প্রস্তাব দিতে পারে আমার জানা ছিল না। জেনে তো গেলেন, এখন বলুন আপনার মত কি? এবার লজ্জারা এসে তুবাকে জেকে ধরল। আড়ষ্টতায় চোখ মুখ ছেয়ে গেল। গলায় এসে কথাগুলো সব আটকে গেল। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন জবাব পেল না, তখন স্বাধীন স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, বুঝেছি আপনি রাজি না, সমস্যা নাই। তুবা তৎক্ষণাৎ বলে উঠল, কে বলেছে আমি রাজি না? তার মানে আপনি রাজি? এবার স্বাধীন দ্বিধান্বিত হয়ে গেল। ভ্রুকুচকে বলতে লাগলো, এই দুটোর মাঝেও কোনো উত্তর আছে জানা ছিল না তো। সেটাই বা কখন বললাম? অনেক কিছুই জানবেন। তার আগে এটা বলুন তো, আপনার আমাকে পছন্দ করার কারণ কি? আমি তো চশমা পরি না। স্বাধীন সামান্য হেসে উঠে বলল, চশমা পরা মেয়েগুলো আমার বোন। আমি একবারও বলেছি চশমা পরা মানুষকে আমার কাছে বউর মতো লাগে? চশমা পরা মানুষগুলোকে জাস্ট আত্মীয় মনে হয়, বউ না। আত্মীয় আর বউয়ের মধ্যে পার্থক্য কোথায়? আত্মীয় হচ্ছে বিরিয়ানির মতো, যাদের দেখা রোজ পাওয়া যায় না। আর বউ হচ্ছে ভাতের মতো, যাকে ছাড়া একদিনও থাকা সম্ভব না। তুবা আহম্মক হয়ে গেল স্বাধীনের লজিক শুনে। মিনিংটা সুন্দর, কিন্তু উপমাগুলো আজব। অবশ্য সাইকিয়াট্রিস্টের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। তুবাকে অন্যমনস্ক দেখে স্বাধীনের সামনে চুটকি বাজিয়ে বলল, এই যে ম্যাডাম, চুপ না থেকে উত্তর দিন। আই ডোন্ট ওয়ান্ট ইউর সাইলেন্স, আই নিড ইউর আনসার। তুবা লাজুক হেসে বলল, আমিও সুন্দর কমপ্লিমেন্ট শোনার জন্য আপনার সাথে সারা জীবন একসাথে ফ্যামিলিয়ে চলতে রাজি আছে। ওর জবাব শুনে স্বাধীন মাথা চুলকে মুচকি হাসল। ক্ষণকাল দুইজনেই লাজুক হাসতে ব্যস্ত হয়ে পড়ল। অতঃপর লাজুক হাসি বজায় রেখেই তুবা বলে উঠল, আমার বাবার না আপনাকে অনেক পছন্দ হয়েছে। স্বাধীন লাজুক মুখটা গম্ভীর করে বলে উঠল, আপনার বাবাকে বলে দিবেন উনি আমাকে যতই পছন্দ করুক না কেন, বিয়ে কিন্তু আমি আপনাকেই করব। তুবা জোরে হেসে উঠে বলল, আপনি আসলেই পাগল। তুবার হাসির ঝঙ্কার স্বাধীনের কানে সুরেলা গলার কোকিলের গানের ন্যায় মনে হলো। মুগ্ধ হয়ে সামনের হাস্যোজ্জ্বল রমণীটির দিকে তাকিয়ে থাকলো। তুবা নেই, তাই আয়েশা অসহায়ের মতো একা একা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে।
হঠাৎ একটা গাছের নিচে সাবাসকে বসে থাকতে দেখে আয়েশার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কারণ এমন বোরিংভাবে সময় কাটানোর চেয়ে সাবাসের সাথে ঝগড়া করে সময় কাটানো ঢের ভালো। যেই ভাবা সেই কাজ। লাফাতে লাফাতে চলে গেল ভাইয়ের কাছে। গিয়ে সাবাসের মাথায় একটা গাঁটটা মেরে বলল, কি রে, কি করছিস এখানে? সাবাস ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল, ভাবলাম ক্যাম্পাসটা জঙ্গল দিয়ে ভরে গেছে, তাই একটু ঘাস কাটে। এতক্ষণে ঘাসই কাটতেছিলাম, তুই কাটবি? আয়েশা মুখ ভেঙচি কেটে বলল। কমেডি কমেডি, দারুণ ব্রো। সাবাস অন্যদিকে দৃষ্টিপাত দিল। আয়েশাও এক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, তখন ক্লাস থেকে রেগে বেরিয়ে গেলি কেন? সাবাস দাঁতে দাঁত চেপে বলল, আমার পাশে বসে মেয়েটা এত ডিস্টার্ব করছিল যে আর সহ্য করতে পারেনি। ওই মেয়ে পারলে আমার কোল উঠে যায়, এমন অবস্থা। আয়েশা জোরে হাসতে হাসতে বলল, কালাচাঁদকেও মেয়েরা লাইন মারে তাহলে? আহারে, মেয়েগুলোর টেস্ট এত নিচে নেমে গেছে। ছে, এই পৃথিবীর সবচেয়ে যখন টেস্ট করা হবে জানিস? আয়েশা অত্যন্ত কৌতূহল নিয়ে বলল। কার? সাবাস কাটকাট গলায় বলল। তোর স্বামীর। আয়েশা সাবাসকে মারতে মারতে বলল, বিয়াদ্দব বিয়াদ্দব, তুই বিয়াদ্দব। সাবাস আয়েশার হাত দুটো ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল। থ্যাঙ্কস। দুজনে আবারও চুপ হয়ে গেল। সাবাস নিজের সবচেয়ে পছন্দের জিনিস বাদাম খাচ্ছে একের পর এক। তা দেখে আয়েশার লোভ লাগলো। আসলে বাদাম ওর পছন্দ না, কিন্তু সাবাসকে খেতে দেখলে ওর সবসময় লোভ লাগে। কি আজব! অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন লোভ সামলাতে পারল না, তখন আয়েশা অত্যন্ত মিষ্টি স্বরে বলতে লাগলো, সাবাস, এই সাবাস, ভাইয়া শুনছো? সাবাস বাদাম খেতে খেতেই বলল। ঢং করে লাভ নেই, বাদাম আমি দিব না তোকে। আয়েশা এবার অনুরোধ করে বলতে লাগলো, দে না একটু, ভাই আমার দে। না, দিব না। অনুরোধ করে লাভ না হওয়ায় আয়েশা এবার ওর টি শার্ট খামচে ধরে বলল, এ সাবাসের বাচ্চা, বাদাম দে, দে বলছি বাদাম। সাবাস বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল। শর্ত বল, নাটক করিস না। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরও যখন লাভ হলো না, তখন আয়েশা বুকে দুই হাত গুজে গাছের সাথে হেলান দিয়ে রাগী মুখে বসে থাকলো। আর চোখে সেটা লক্ষ্য করে সাবাস ওর মুখের সামনে বাদাম ধরে বলল। নে খা। আয়েশা রাগ দেখিয়ে বলল, না, খাবো না আমি। সাবাস এবার অনুরোধ করে বলায় আয়েশা হাঁ করলো, কিন্তু সাবাস সেটা ওকে না দিয়ে নিজে খেয়ে নিয়ে হাসতে লাগলো। আয়েশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। সাবাস আবারও ওর সামনে বাদাম ধরলো। আবারও আয়েশা আপত্তি করলো না, আর আবারও খেতে ধরলে সাবাস ওকে ধোকা দিল। এভাবে পরপর 3 বার করার পর আয়েশা প্রচণ্ড রেগে গিয়ে কেঁদে ফেলল। এতক্ষণ সাবাস হাসছিল। বোনকে কাঁদতে দেখেও হাসিতে আমি ওর রাগ ভাঙাতে লাগলো। অবশেষে রাগ ভাঙিয়ে সাবাস নিজ হাতে বোনকে বাদামের খোসা ছাড়িয়ে একটা একটা করে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ দূর থেকে কিছু পড়ার শব্দ হলো। দুইজনে চকিতে সেদিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে পুনরায় খুনসুটি করতে করতে বাদাম খেতে লাগলো। বীর বাংলা লেখা কমপ্লিট করে হঠাৎ আয়েশার দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই যে শোনো, তুমি ভার্সিটিতে কারোর সাথে প্রেম করো না, ঠিক আছে? প্রেম করা ভালো না, বিশেষ করে যেসব ছেলে তোমাকে কাঁদায় সেসব ছেলের সাথে তো মোটেও না। আয়েশার ভ্রু কুঁচকে গেল। সাথে ছোট বাচ্চার মুখে এমন কথা শুনে প্রচণ্ড হাসিও পেল। বহু কষ্টে হাসি আটকে গলা খাকাটি দিয়ে বলল, বাছা, এসব কথা তুমি বেশি করে মাথায় রাখবে, ঠিক আছে? কোনো মেয়ের সাথে আমি যেন তোমাকে না দেখি, নয়তো ছাগলের পিঠে চড়িয়ে সারা এলাকা ঘোরাবো। বীর লাজুক হাসলো। আয়েশার মুখে ওসব কথা শুনে লজ্জা পেয়েছে বেচারা। হঠাৎ কারো শিখিয়ে দেওয়া কিছু লাইন মনে পড়তেই ও বলে উঠল, আমি জানি, কিন্তু তুমি প্রেম করবে না বলে দিলাম। করবো না বাছা, প্রেম আমার পছন্দ না। বাড়ির সাথেক্ষণ কফি খাচ্ছিল। আয়েশার শেষোক্ত কথাটা শুনে সশব্দে কফির মগটা মিনি টেবিলে রেখে গটগট পায়ে ভেতরে চলে গেল। আয়েশা হতভম্ব হয়ে বারিশের প্রস্থান দেখল। ও সর্বদাই বারিশকে ইগনোর করে। এইখানে এসেও এমন আচরণ করে যেন বারিশ ওর সামনে নেই, কারণ এমন ছেলে ওর একদম পছন্দ না। তার উপর বারিশের এই কাঠখোট্টা আচরণগুলো ওকে আরও বিরক্তি এনে দিচ্ছে লোকটার প্রতি। আয়েশা বীরকে একটা ম্যাথ বুঝিয়ে দিচ্ছিল। তখনই বারিশ ওর সামনে মাঝারি সাইজের একটা গামলা এনে রাখলো। আয়েশা দেখলো গামলাটা বাদাম দিয়ে ভরা। তা দেখে আয়েশা ভ্রু কুঁচকে বলল, এসব কি? বাদাম চেনো না তুমি? বারিশের কাটকাট গলায় জবাব। আয়েশা একটু সময় নিয়ে বলল, জানি, কিন্তু এখানে কেন? বারিশ ইশারা করতেই বীর বলতে লাগলো,
আজ আমাকে পড়ানোর 1 মাস পূর্ণ হবে। তোমাকে এক বসাতে এই সব বাদাম খেতে হবে, একটা অবশিষ্ট রাখা যাবে না। এটা আমাদের বাড়ির নিয়ম। আয়েশার চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, এত বাদাম তো একসাথে সাবাসেই খেতে পারবে, এত বাদাম তো একসাথে সাবাসেই খেতে পারবে না। সেখানে আমি কোন খ্যাতের মূলা? এর চেয়ে তো হাঁচু নানির স্বজন হারানোর বেদনার কাহিনী শোনা ঢের ভালো। সেই দুপুর থেকে তুবা অস্থিরতায় সারা রুমময় পায়চারি করছে আর বারবার ব্যালকনিতে গিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। আজ যে ওর জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এখন পর্যন্ত 100 বার ফোন দেওয়া কমপ্লিট করেছে তুবা। আবারও সাইকো নামে সেভ করা নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং পড়তেই স্বাধীন ফোন রিসিভ করলো। তুবা তৎক্ষণাৎ বলে উঠল, কোথায় আপনি? কত দূরে এসেছেন? আমি গোসল করছি, আসতে দেরি হবে। কি? আপনি না 1 ঘন্টা আগেও ফোন দিয়ে বললেন গোসল করছেন, এখনো হয়নি? সত্যি করে বলেন তো, কয় মাস আগে থেকে আপনি গোসল করেন না? প্রতিদিন করি, কিন্তু রোজ রোজ তো আর বিয়ের প্রস্তাব নিয়ে যাই না, তাই সময় নিয়ে গোসল করছি আজকে। অপেক্ষা করো না, আমার আসতে দেরি হবে। তুবা ফোন কেটে বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করলো। মেজাজ খারাপ হচ্ছে ওর। এতক্ষণে এসে বিয়ে ঠিকঠাক করে যাওয়ার কথা, আর এই রূপবান নাকি এখনো গোসল করছে। যত সব। এমন সময় কলিং বেল বেজে উঠল। তুবা ড্রয়িং রুমে থাকায় নিজে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল সামনের মানুষগুলোকে দেখে। স্বাধীন নিজের বাবা মাকে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ওর দিকে তাকিয়ে আছে। তুবা নিজের হতভম্ব ভাব কাটিয়ে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। সাজিনা আলম আর মোহাজিদ মুত্তাকি মুচকি হেসে সালামের জবাব দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ওনারা সামনের দিকে এগোতেই তুবা গলা নিচু করে স্বাধীনকে দাঁতে দাঁত চেপে বলল, আপনি নাকি গোসল করছেন, তা কবে থেকে গাড়িতে গোসল করা শুরু করেছেন? যবে থেকে কেউ একজন মিনিটে মিনিটে ফোন দিয়ে একই প্রশ্ন করে, আমার মগজ আওলাঝোলা করে দিয়েছে, ঠিক তবে থেকে। তুবা মুখ ভেঙচি কাটল। স্বাধীন সেটা পাত্তা না দিয়ে নিজের বাবা মার দিকে চলে গেল। কারোর আগমনের অস্তিত্ব টের পেতেই তানজিদ আর রায়সা ড্রয়িং রুমে চলে আসলো। অমায়িক হাসি দিয়ে স্বাধীনের বাবা মাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। তুবা একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। স্বাধীনের কথাও কালকেই তানজিদ আর রায়সাকে বলে দিয়েছে। রায়সা টুকটাক নাস্তা তৈরি করে রেখেছিল, সেগুলো ওনাদের সামনে দিয়ে স্বাভাবিকভাবে কথাবার্তা এগোতে লাগলো। সাজিনা আলম বলে উঠলেন, আমাদের একটাই ছেলে, তাই ছেলে নিজে থেকে কিছু চাইলে কখনোই সেটা উপেক্ষা করতে পারি না। কাল এসে হঠাৎ বলেছে ওর নাকি আপনার মেয়েকে পছন্দ, বিয়ে করতে চায়। কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমার ছেলের পছন্দ সবসময় ইউনিক হয়। স্ত্রীর কথা টেনে নিয়ে মোহাজিদ মুত্তাকি বললেন, আপনার মেয়েকে দেখে সেটা নিশ্চিত হয়ে গেলাম। বড়ই মিষ্টি দেখতে আপনার মেয়ে। আমি কথা ঘোরাতে পছন্দ করি না, তাই সরাসরি বলছি। আপনি কি রাজি আছেন আমাদের প্রস্তাবে? তানজিদ বড় করে শ্বাস নিয়ে বলতে লাগলো, নিঃসন্দেহে স্বাধীন অত্যন্ত ভালো একটা ছেলে। নিঃসন্দেহে স্বাধীন অত্যন্ত ভালো একটা ছেলে, যে কেউ ওর সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইবে। আমিও তার ব্যতিক্রম নই, কিন্তু একটা কথা আপনাদের শুরুতেই বলে দেওয়া উচিত, আমিও চাই না এর জন্য আমার মেয়ের ভবিষ্যতে কোনো খোটার সম্মুখীন হোক। তানজিদকে থামিয়ে দিয়ে সাজিনা আলম বললেন, তোবার পার্সোনাল ডিসঅর্ডার আছে, এই তো সমস্যা, তাই না? তাহলে বলছি শুনুন, আমরা সব কিছু জেনেই প্রস্তাব নিয়ে এসেছি। আমাদের কোনো সমস্যা নেই, বরং এটাই তো হওয়া উচিত। স্বাধীনই তোবার জন্য পারফেক্ট। ওকে সামলানোর জন্য একজন সাইকিয়াট্রিস্টেরই দরকার কি ছিল? সরি, ওকে সামলানোর জন্য একজন সাইকিয়াট্রিস্টেরই দরকার কি বলেন? তানজিদ আর রায়সার বুক থেকে মনে হয় পাথর নেমে গেল। অমায়িক হাসি দিয়ে বলল, জি। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। রায়সা বলে উঠল, আমরা আপনাদের ফোন করে তারিখ বলে দিব। আসলে আমাদের নিকট আত্মীয়দের সাথে কথা বলে দিন তারিখ ঠিক করতে যাচ্ছি তো। ওরা কিছু সঙ্গত কারণে আজকে আসতে পারেনি, কিছু মনে করবেন না প্লিজ। আরে কোনো সমস্যা নেই। আরও কিছু বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা করতে লাগলো বড়রা। তুলি বেগমও এসে যোগ দিয়েছে নিজের নাতনির বিয়ের আলাপে। অন্যদিকে স্বাধীন সকলের অগোচরে তুবাকে চোখ মেরে মুচকিয়ে হাসল। তুবা লজ্জায় লাল হয়ে আর ভুলেও স্বাধীনের দিকে তাকালো না। ব্যাটা সেই দিনের কনফেশনের পর থেকেই তুমি বলা শুরু করে দিয়েছে। বিয়ের পর না জানি কি শুরু করবে।
সেদিন মনের বিরুদ্ধে গিয়ে বারিশের ভয়ে টপাটপ বাদাম খাওয়ার কারণে আয়েশার মারাত্মক পেটের অসুখ হয়েছে। অন্যরা তো বারবার যায় আর আসে, কিন্তু আয়েশা বাথরুমেই থাকে বলতে গেলে। 2 দিনে ওর চেহারার অবস্থা চুপসে যাওয়া বাদামের মতোই হয়েছে। এখন মোটামুটি সুস্থ হয়েছেও, কেননা সাজিদ নিজের মেয়ের জন্য বেস্ট ডক্টরের পরামর্শে কার্যকরী ওষুধ এনেছিল। বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মেয়ের হঠাৎ অসুস্থতায়। আয়েশা নিজের রুমে শুয়ে আছে। 2 দিন থেকে না ভার্সিটিতে যায় আর না বীরকে পড়াতে যায়। সবচেয়ে খারাপ তো ওর এটা ভেবে লাগছে যে তোবার এই গুরুত্বপূর্ণ একটা দিনে ও পাশে থাকতে পারল না। শাহবাজ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ওর অভ্যাসবশত বাদাম খাচ্ছে। আয়েশার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি রাইসো, বাদাম খাবে? আয়, আমি নিজ হাতে তোকে খাইয়ে দিচ্ছি। আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, আমার সামনে বাদামের নাম উল্লেখ করলে আমি তোর গায়ে বমি করে দিব সাবাসু। সাবধান থাক আমার থেকে। শাহবাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার ভালোই হলো, বাড়ির স্যারকে একটা থ্যাঙ্কস দিতেই হয় যে তুই আমার বাদামের দিকে সবসময় কোন নজর দিতে। সে তুই ভুলেও জীবন আর বাদাম খাবি কিনা সন্দেহ। শুধু থ্যাঙ্কস কেন, কোলে নিয়ে চুমু খা তোর বারিশ স্যারকে। খাটাস একটা লোক, মাঝে মাঝে মনে হয় নদীতে নিয়ে গিয়ে চুবানি দিই। সরবাল, আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর বাচ্চা। টানা 3 দিন পর আয়েশা ভার্সিটিতে আসলো। চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে ওর। তোবা ওর অবস্থা দেখে বলতে লাগলো, ইস রে, বারিশার তোকে বাদাম ফোবিয়া দান করে দিল। ছে, কে? আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, ওটার নাম মুখে আনবি না। তোবা হেসে ফেলল। এমন সময় ওর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা নামটা দেখতেই তোবার গাল লাল হয়ে গেল। তা দেখে আয়েশা টিটকারি মেরে বলে উঠল, বাদরের পাছার মতো লাল হতে হবে না, যা গিয়ে ফুসুর ফুসুর করে আলাপ কর। তোবা চোখ পাকিয়ে এক পলক আয়েশার দিকে তাকিয়ে ফাঁকা জায়গায় চলে গেল। আয়েশাও নিজের ক্লাসের দিকে চলে গেল। তোবা ফোন রিসিভ করে সালাম দিল। স্বাধীন সালামের জবাব দিয়ে বলল, ভার্সিটিতে কারো পিঠে লাথি টাথি মারছো নাকি? হিসাব নিচ্ছ? ডিস্টার্ব করলাম মনে হচ্ছে। কেন বলুন তো? এগুলোই তো তোমার কাজ, তাই বললাম। তো আপনি আবার কোনো চশমিশওয়ালার সাথে বোন পাতাননি তো? দেখুন, এসব কিন্তু মানব না। ছেলেদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, সমস্যা নেই। দরকার পড়লে ওদের কোলে নিয়ে বসে থাকুন, তবুও সমস্যা নেই, কিন্তু কোনো মেয়ে না। আমি এতগুলো ননদ সামলাতে পারবো না, বলে দিলাম। আচ্ছা, বানাবো না, কিন্তু আই হ্যাভ আ কন্ডিশন। কি? আমাকে নিয়ে তোমার অনুভূতি বলো। স্বাধীন কি শুনতে চাচ্ছে তোবা বুঝতে পেরেছে, কিন্তু ঠোঁট টিপে হেসেও বলে উঠল, আমাদের একসাথে দারুণ মানায়, এর চেয়ে বড় অনুভূতি আর নেই। এই না না না, এটা না, অন্যটা বলো। কোনটা? আরে ওইটা। আরে কোনটা? আরে ওই যে ওটা। আরে ওই যে কোনটা? স্বাধীন বুঝে গেল তোবা ইচ্ছে করে মজা করছে, তাই দাঁতে দাঁত চেপে বলল, আমার পাশে শুধু একটা না, 2টা বউ মানায়, সেটা। বলে স্বাধীন ফোন কেটে দিল। তোবা আহম্মক হয়ে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকলো। পর মুহূর্তে মুখটা গম্ভীর হয়ে গেল ওর। কাটকাট গলায় বলল, বেড়া খুব শখ তাই না? এর হিসাব পরকালে গিয়ে নিব। বারিশ ক্লাসে ঢুকে এক পলক আয়েশার দিকে তাকালো। অতঃপর স্বাভাবিকভাবে ক্লাস নিতে শুরু করলো। ক্লাস চলাকালীন সাবাস আয়েশার মাথায় হুট করেই গাঁটটা মারল, কারণ ও অন্যমনস্ক হয়ে বসেছিল। আজ দুজনে পাশাপাশি বসেছে। হঠাৎ মাথায় আঘাত পেয়ে আয়েশার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে সাবাসের গাল টেনে ধরল ও। বারিশ অত্যন্ত বিচক্ষণ, তাই ওর নজর এড়ালো না বিষয়টা। ওর মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়েশা, স্ট্যান্ড আপ। বারিশের কণ্ঠটা এতটাই ভয়ঙ্কর শোনালো যে আয়েশা কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে বলে উঠল, জি 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 স্যার। তোমাকে ঠিক কি বললে তুমি লজ্জিত হবে? আই থিঙ্ক মেয়েদের অনেক হায়া, কিন্তু তুমি এতটা বেহায়া হতে পারো আমি ভাবতেই পারিনি। এই, কাল তোমার বাবা মাকে ডেকে আনবে। তোমার এসব আচরণ আমি আর মেনে নিব না। তোমার কোনো কোয়ালিটি ভালো দেখিনি আমি। পড়াশোনায় ডাব্বা, কোনো ম্যানার্স নেই। সব সময় ক্লাসে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে ওস্তাদ। স্টুপিড মেয়ে। আয়েশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ভীষণ লজ্জা লাগছে ওর, পুরো ক্লাসের সামনে এভাবে অপমানিত হয়ে। সাবাস বোনের কান্না সহ্য করতে না পেরে বসা থেকে উঠে বলল, স্যার, ওর কোনো দোষ নেই, আমি ওকে ডিস্টার্ব করছিলাম।
তাই এমন করছিল, নয়তো ওর মনোযোগ পড়ার দিকে ছিল। বারিশের মুখটা আরো কঠিনতায় চেয়ে গেল। ক্ষণকাল এক দৃষ্টিতে ওদের দুইজনের দিকে তাকিয়ে থেকে বলল, ওকে ফাইন, তাহলে আমার সাথে ক্লাসের পর দেখা করো। তোমার জন্য আমার স্পেশাল শাস্তি তৈরি আছে। আয়েশা চকিতে বারিশের দিকে তাকিয়ে বলল, নো স্যার, ওকে শাস্তি দেবেন না, আমাকে শাস্তি দিন। আমি আসলেই খুব খারাপ স্টুপিড। আমার নিজেকে শোধরানো উচিত, তাই শাস্তিটা আমার প্রাপ্য, ওর না। ও অনেক ভালো স্টুডেন্ট। সাবাস কাটকাট গলায় বলল। চুপ, স্যার আমাকে শাস্তি দিতে চেয়েছে, ওকে? আয়েশা ক্রন্দনরত চোখে ভাইয়ের দিকে তাকালো। সাবাস চোখের ইশারায় ওকে শান্ত থাকতে বলল। বারিশ ওদের দিকে তাকিয়ে থেকে কর্কশ কণ্ঠে বলে উঠল, আমার সাথে আসো। সাবাস। সাবাস বাধ্য ছেলের মতো বারিশের পিছন পিছন চলে গেল। আয়েশা বেঞ্চে বসে নিশ্চুপ কাঁদতে লাগলো। হঠাৎ পাশের একটা মেয়ের কথা শুনে ওর কান্না থেমে গেল। আমার এক জামাই আর এক জামাইকে শাস্তি দিতে নিয়ে গেল রে। আমি আধা বিধবা হতে চাই না, আমার দুটোকেই লাগবে। আয়েশা আহম্মক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, বেয়াদব মেয়ে, ওই অ্যানাকোন্ডা সাপের প্রতি নজর দিবি দে, কিন্তু আমার বলবড় ভাইয়ের দিকে কোন সাহসে নজর দিস, তাও আবার সতীন রূপে। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। আয়েশা ভার্সিটির করিডোরে বসে অস্থিরতায় আঙুল ফোটাচ্ছে। সাবাস এখনো বারিশের শাস্তি থেকে অব্যাহতি পায়নি। তুষারও বোনের পাশে বসে আছে। তুবা এসবের কিছু জানে না, কারণ ওর আগেই ক্লাস শেষ হয়ে গিয়েছিল আজকে। তুষার বাড়িতে ফোন করে বলে দিয়েছে ওদের আজ ফিরতে দেরি হবে, কিন্তু কী জন্য দেরি হবে সেটা বলেনি। যত সময় করাচ্ছে আয়েশার চোখে মুখে তত বেশি চিন্তারা এসে হানা দিচ্ছে। কপাল বেয়ে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে ওর। তা দেখে তুষার শান্ত স্বরে বলল, টেনশন করিস না আপু, বাড়ির স্যার খারাপ কিছু করবেন না, এই বিশ্বাস অন্তত রাখতে পারিস। স্যার ততটুকুই শাস্তি দেন যতটুকু আমাদের সহ্য ক্ষমতার মধ্যে পড়ে। তাছাড়াও এইসব শাস্তি দেওয়ার ফলে স্টুডেন্টরা শিক্ষাও পায়। আয়েশা তাতে দাঁত চেপে বলল, ওরে জ্ঞানের সাগরে, চুপ থাক। বারিশ স্যার ডাইহার্ট ফ্যান যে তুই, সেটা আজও প্রমাণ করে দিলি। তুষার হতাশ শ্বাস ফেলে বলল, ভালো কথা কারো সহ্য হয় না। বারিশের সাবাস গত 4 ঘন্টা ধরে ভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুমে রয়েছে, যেখানে ভার্সিটির জন্মলগ্ন থেকে অর্জন করা সমস্ত পুরস্কার খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা। রুমটা বিশাল বড়, পুরস্কারে গিজগিজ করছে। সাবাসের শাস্তি হয়েছে এই রুমের সমস্ত পুরস্কারগুলো একটা একটা করে নিজ হাতে পরিষ্কার করা, তাও আবার শুধু একবার না, 7 বার। সাবাস শেষ একটা মডেল পরিষ্কার করে 6 বারের কার্যক্রম শেষ করলো। বারিশ গম্ভীর মুখে ওর কার্যকলাপ সেই তখন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সাবাসকে থামতে দেখে বারিশ কাটকাট গলায় বলে উঠল, আই থিঙ্ক সবেমাত্র 6 বার হয়েছে, তাহলে থামবে কেন? 7 বার না করা পর্যন্ত থামতে পারবে না। সাবাস কঠিন দৃষ্টিতে বারিশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই ব্যাটার ব্রাজিলের সাথে কোনো শত্রুতা আছে নাকি? 7 বারে কেন? দুনিয়ার সংখ্যা ছিল না? হোয়াট? কি ভাবছো? কাজ শেষ করো দ্রুত। সাবাস বারিশের থেকে চোখ সরিয়ে পুনরায় পরিষ্কার করতে লাগলো। টানা পরিষ্কার করতে করতে ওর হাত দুটো অনুভূতি শূন্য হয়ে গেছে। এখন হাতের ওপর কোনো ফিলিংসই আসছে না ওর। সাবাসের ভীষণ রাগ লাগছে, কিন্তু সেটা নিজের এই অবস্থার জন্য না, বরং এটা ভেবে যে ওই ক্ষোভে সেই শাস্তি আয়েশাকে দিতে চাচ্ছিল। এমনটা হলে সাবাস সত্যি সত্যি বারিশকে মেরে হাসপাতালের বাসিন্দা করে দিত। অপেক্ষার প্রহর শেষ হলো আরও 1 ঘন্টা পর। সাবাস ডিটেনশন রুম থেকে বেরিয়ে ক্লান্ত পায়ে করিডোর দিয়ে হাঁটছে। চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। হাত প্রচণ্ড ব্যথা করছে ওর। দু হাতের সাথে মিলিয়ে ও চোখ মুখ খিচিয়ে ব্যথা সংবরণ করার চেষ্টা করলো। হঠাৎ সামনে থেকে আয়েশা তুষারকে ছুটে আসতে দেখে সাবাস তড়িঘড়ি করে ওর হাত দুটো পকেটে ঢুকিয়ে নিল। কপালে ভাঁজ ফেলে বলে উঠল, কি ব্যাপার, তোরা এখানে এত রাত পর্যন্ত বাড়ি যাস না কেন? সবাই চিন্তা করছে হয়তো। তুষার শীতল গলায় বলে উঠল, ফোন করে আগেই জানিয়ে দিয়েছি, সমস্যা নেই। তুষারকে চোখের ইশারায় কিছুক্ষণ শাসিয়ে সাবাস আয়েশার দিকে তাকালো। আয়েশার চোখ দুটো ছলছল করে উঠল ভাইয়ের পাণ্ডুর মুখটার দিকে তাকাতেই। ঠোঁট উল্টে যেতে লাগলো ওর। তা দেখে সাবাস ব্যস্ত হয়ে বলতে লাগলো, খবরদার কাঁদবি না, খবরদার বলে দিলাম। তোর আমার প্রতি আলকা পেরে দেখলে আমার হার্ট অ্যাটাক হতে ধরে, সহ্য করতে পারে না এত ভালোবাসা।
আয়েশার কথাকে পাত্তা না দিয়ে ওর লুকিয়ে রাখা হাত দুটো বের করলো। সাবাস লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। ভাইয়ের লাল হয়ে যাওয়া হাত দুটো দেখতে আয়েশা ফুপিয়ে কেঁদে উঠল। ঘটনার আকস্মিকতায় সাবাস আর তুষার আহম্মক হয়ে একে অপরের দিকে তাকালো। আয়েশা ক্রন্দনরত চোখে কটমট দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে ওর পিঠে মারতে মারতে বলল, খুব কষ্ট হয়েছে তোর, তাই না? ওই বাড়ির স্যার একদম ভালো না। হয়েছে, কাঁদিস না ভাই। বিশ্বাস কর, তোরা তো ভালোবাসা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তুই কি চাস আমি অকালে হার্ট অ্যাটাক করে মরে যাই? তুই বলদ, তুই একটুও ভালো না। তোকে মাসে মাসে না, সপ্তাহে সপ্তাহে এমন থেরাপি দেওয়া উচিত।